সুদেবের দেওয়া নতুন লাল শাড়িটা হাতে নিয়ে লাজু ভাবেনি এই লাল রংটাই একদিন সুদেব আর বনলতার নোংরা রাজনীতির সমাপ্তি টানবে। মাঝ রাস্তায় যখন গুন্ডারা লাঠি উঁচিয়ে অনুভবের দিকে তেড়ে এলো, তখন অবলা লাজু কিভাবে চণ্ডী রূপ ধারণ করে বাঁশ হাতে রুখে দাঁড়াল, কিভাবে এক রাতের রেকর্ড করা অডিও ক্লিপে নিস্তব্ধ হয়ে গেল পুরো নদীর ঘাট। ধুলো ওড়ানো গ্রামের রাস্তা থেকে কলকাতার বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। লাজুর এই চরম প্রতিশোধ আর পরম মুক্তির রোমহর্ষক গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাতুড়ি মারার মতো শব্দে যখন লাজুর ঘরের দরজাটা কেঁপে উঠল, তখন ঘড়িতে রাত 1টা। অনুভব তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু লাজুর চোখে ঘুম ছিল না। সে ধর্মর করে বিছানায় উঠে বসল আর অনুভবের গায়ে হাত দিয়ে ডাকল, খিটখিট, ওঠো, দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। অনুভব চোখ রগড়াতে রগড়াতে উঠে লাইটটা জ্বেলে দিল আর বলল, এই মাঝরাতে কে আসবে লাজু? তুমি ঘরেই থাকো, আমি দেখছি। অনুভব ড্রয়িং রুমে গিয়ে দরজা খুলতেই অবাক হয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে সুদেবের পিসিমা এবং তার সাথে গ্রামের আরও দুজন বয়স্ক মানুষ। পিসিমার চোখ মুখ শুকিয়ে গেছে এবং তিনি কাঁপতে কাঁপতে অনুভবের হাত ধরে বললেন, বাবা, অনুভব, আমাদের বাঁচাও। সুদেব জেল খাটছে বলে আমাদের গ্রামের লোক এক ঘরে করে রেখেছে, আর আজ সন্ধ্যায় বনলতার কিছু সাঙ্গপাঙ্গ আমাদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমরা কোনো মতে প্রাণ হাতে নিয়ে কলকাতায় পালিয়ে এসেছি। লাজু ততক্ষণে দরজার আড়ালে এসে দাঁড়িয়েছিল। পিসিমার এই করুণ দশা দেখে তার মনের ভেতরের পুরনো রাগ ক্ষোভ এক মুহূর্তে জল হয়ে গেল। যে পিসিমা একদিন সুদেবের অন্যায় আচরণে চুপ ছিলেন, আজ তিনি নিরুপায় হয়ে লাজুর দরজাতেই আশ্রয় চাইতে এসেছেন। লাজু এগিয়ে এসে পিসিমার হাত দুটো ধরল এবং ঘরের ভেতরে নিয়ে এসে বসাল। অনুভব একটু চিন্তিত হলেও লাজুর মুখের দিকে তাকিয়ে নিজেকে শান্ত রাখল এবং বলল, পিসিমা, আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি খাবারের ব্যবস্থা করছি। লাজু পিসিমাকে জল খাইয়ে শান্ত করল এবং বলল, পিসিমা, সুদেব অন্যায় করেছে, তার শাস্তি সে পাচ্ছে, কিন্তু তার জন্য আপনারা কেন কষ্ট পাবেন? আপনারা এখানে নিশ্চিন্তে থাকুন। অনুভব আর লাজু মিলে পিসিমাদের থাকার ব্যবস্থা করে দিল, কিন্তু লাজুর মনের কোণে একটা নতুন চিন্তার মেঘ দানা বাঁধতে শুরু করল। বনলতা জেলে থেকেও তার সাঙ্গপাঙ্গদের দিয়ে এখনও গ্রামে এমন দাপট দেখাচ্ছে, এর মানে তার শিকড় অনেক গভীরে ছড়ানো। পরদিন সকালে লাজু যখন বুটিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন অনুকব তাকে বলল, লাজু, আজ আমি ওই গ্রামে একবার যাব। পিসিমাদের ঘরবাড়ির কি অবস্থা আর বনলতার কোন লোকরা এসব করছে সেটা পুলিশকে জানানো দরকার। লাজু অনুভবের হাতটা চেপে ধরে বলল, খিটখিট, তুমি একা যাবে না, আমিও তোমার সাথে যাব, কারণ এই লড়াইটা শুধু তোমার বা পিসিমার নয়, এটা আমারও লড়াই। অনুভব লাজুর চোখের দিকে তাকিয়ে তার ভেতরের দৃঢ়তা দেখতে পেল এবং আর না করতে পারল না। দুজনে পিসিমাদের আশ্বস্ত করে আবার সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল, যে গ্রাম থেকে লাজু একদিন মুক্ত হয়ে ফিরে এসেছিল। গাড়ি যখন গ্রামের সীমানায় ঢুকল, তখন চারিদিকটা কেমন যেন থমথমে লাগছিল। মানুষজন লাজু আর অনুভবকে দেখেও না দেখার ভান করে সরে যাচ্ছিল। লাজু বুঝতে পারল বনলতার ভয় এখনও গ্রামের মানুষের মন থেকে মুছে যায়নি। তারা সোজা গিয়ে নামল সুদেবের বাড়ির সামনে, যেখানে পিসিমারা থাকতেন। দেখা গেল বাড়ির সদর দরজাটা ভেঙে পড়ে আছে, আর দেওয়ালে কয়লা দিয়ে লেখা রয়েছে, সুদেবের পরিবারকে গ্রাম ছাড়তে হবে। লাজুর বুকটা কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে শক্ত রাখল। অনুভব তখনই পকেটের ফোন বের করে স্থানীয় থানার ওসি সাহেবকে ফোন করল, যিনি সুদেব আর বনলতাকে গ্রেপ্তার করেছিলেন। ওসি সাহেব ফোনে জানালেন, অনুভববাবু, বনলতা জামিনের জন্য উপর মহল থেকে খুব চাপ সৃষ্টি করছে, আর গ্রামে যারা ওর চামচে ছিল তারা এখন মাথা চাড়া দিয়ে উঠেছে। আপনারা সাবধানে থাকুন, আমি পুলিশ ফোর্স পাঠাচ্ছি। অনুভব ফোনটা রেখে লাজুকে বলল, লাজু, আমাদের এখনই পঞ্চায়েত প্রধানের কাছে যেতে হবে। মোড়ল মশাই সেদিন সত্যিটা দেখেছিলেন, ওনার সাহায্য আমাদের লাগবে। তারা যখন মোড়ল মশাইয়ের বাড়ির দিকে যাচ্ছিল, তখন মাঝ রাস্তায় তাদের পথ আটকে দাঁড়াল 4-5 জন চেনা গুন্ডা। এরা সবাই বনলতার স্কুলের কমিটির লোক এবং গ্রামে সুদের কারবারের সাথে যুক্ত ছিল। তাদের মধ্যে প্রধান যে ছিল, সে লাজুর দিকে তাকিয়ে কুৎসিত হেসে বলল, কি গো বৌদি, কলকাতা থেকে বাবুকে নিয়ে আবার গ্রামে ফিরলে কেন? সুদেব তো জেলে পচে মরছে, আর টিচার দিদিকেও তোমরা ফাঁসিয়েছ, এবার তোমাদের পালা। অনুভব এক পা এগিয়ে এসে লাজুর সামনে দাঁড়াল এবং কড়া গলায় বলল, মুখ সামলে কথা বল তোরা, আইনকে ভয় পাস না? তোদের টিচার দিদি আর সুদেব সারা জীবন জেলেই থাকবে,
তোরাও যদি বেশি বাড়াবাড়ি করিস তবে পুলিশ তোদেরও ভেতরে পুরবে। গুন্ডাটা লাঠি উঁচিয়ে অনুভবের দিকে তেড়ে আসতে গেল। ঠিক সেই মুহূর্তে লাজু আর পিছিয়ে থাকল না। সে রাস্তার ধার থেকে একটা ভাঙা বাঁশের টুকরো হাতে তুলে নিয়ে তীব্র গলায় চেঁচিয়ে বলল, সাহস থাকলে এক পায়ে গিয়ে আয়। তোদের ওই বনলতা দিদির নোংরা চাল আমি একাই ভেঙেছি। তোরা তো তার কেনা গোলাম মাত্র। আজ যদি তোরা আমাদের গায়ে হাত দিস তবে এই গ্রামের মানুষ তোদের জ্যান্ত পুঁতে ফেলবে। লাজুর এই রুদ্র মূর্তি দেখে গুন্ডাগুলো কিছুটা থমকে গেল, কারণ তারা ভেবেছিল লাজু আগের মতোই ভয় পেয়ে কেঁদে ফেলবে। কিন্তু লাজুর চোখে এখন প্রতিশোধ আর আত্মবিশ্বাসের আগুন জ্বলছিল। ঠিক সেই সময় দূর থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল এবং মোড়ল মশাই গ্রামের একদল মানুষকে সাথে নিয়ে লাঠি সোটা হাতে সেখানে হাজির হলেন। মোড়ল মশাই চড়া গলায় বললেন, ওরে হারামি, তোরা এখনও শোধরালি না? শহরের বাবু আর আমাদের বৌমার গায়ে হাত দিলে তোদের পিঠের চামড়া থাকবে না। পুলিশ গাড়ি থেকে নেমে গুন্ডাগুলোকে চারপাশ থেকে ঘিরে ফেলল এবং তাদের হাত কড়া পড়াল। ওসি সাহেব অনুভবের পিঠ চাপড়ে বললেন, সঠিক সময়ে আপনারা এসেছেন। এই লোকগুলোকে আমাদের দরকার ছিল বনলতার বিরুদ্ধে আরও কিছু শক্ত প্রমাণ জোগাড় করার জন্য। মোড়ল মশাই লাজুর কাছে এসে বললেন, বৌমা, সুদেব তোকে চিনতে পারেনি। ও সোনার বদলে পাথর খুঁজেছিল। ভগবান তোকে অনেক সুখে রাখুক। এর কয়েক মাস পর সুদেব আর বনলতার মামলার চূড়ান্ত রায় ঘোষণা হল। কোর্ট তাদের দুজনকে জালিয়াতি, চক্রান্ত এবং মানসিকভাবে হেনস্থা করার অপরাধে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিল। কোর্টের বাইরে দাঁড়িয়ে লাজু এক দীর্ঘশ্বাস ফেলল। আজ তার জীবনের অতীতের সব কালো অধ্যায় চিরতরে বন্ধ হয়ে গেল। অনুভব লাজুর দিকে তাকিয়ে পকেট থেকে আবার সেই আংটিটা বের করল, যেটা সে গঙ্গার ঘাটে দিয়েছিল। কিন্তু লাজু তখন সময় চেয়েছিল। অনুভব বলল, লাজু, আজ তো সব বাধা কেটে গেছে। আজ কি আমি এই আংটিটা তোমার আঙুলে পরিয়ে দিতে পারি? লাজু আর চোখের জল ধরে রাখতে পারল না। সে নিজের হাতটা অনুভবের দিকে বাড়িয়ে দিল। অনুভব আলতো করে আংটিটা পরিয়ে দিতেই অনু এবং পিসিমা, যারা সাথে এসেছিলেন, সবাই হাততালি দিয়ে উঠলেন। অনু বলল, এবার লাজু দিদি আমাদের পাকাপাকিভাবে ঘরের লক্ষ্মী হয়ে আসছে। লাজু অনুভবের চোখের দিকে তাকাল, যেখানে শুধু ভালোবাসা আর এক নতুন ভোরের আলো ঝিকমিক করছিল। যে হাত একদিন সুদেবের পায়ে ধরে কেঁদেছিল, আজ সেই হাত অনুভবের হাত ধরে এক মুক্ত, স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনের দিকে এগিয়ে চলল, যেখানে কোনো খাঁচা নেই, কোনো চক্রান্ত নেই। আছে শুধু দুটো মনের এক হয়ে ডানায় ডানা মিলিয়ে উড়ে চলার অন্তহীন আকাশ। নতুন জীবনের প্রথম সকালটা লাজুর কাছে ছিল একদম অন্যরকম। কলকাতার ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে যখন সে দূরের আকাশটার দিকে তাকাল, তখন তার মনে হল বুকের ভেতরের সব কুয়াশা কেটে গিয়ে একটা ফিনফিকে রোদ চারপাশটা আলো করে দিয়েছে। অনুভব পিছন থেকে এসে লাজুর দু কাঁধে হাত রাখল এবং তার চুলে নিজের মুখটা ছুঁয়ে বলল, কি গো ডিজাইনার দিদিমণি, আজ তো বুটিকে নতুন কালেকশনের কাজ শুরু হওয়ার কথা, মনে আছে তো? লাজু একটু ঘুরে অনুভবের বুকের ওপর হাত রেখে বলল, সব মনে আছে। খিটখিট পিসিমাদের বিদায় জানিয়ে আসার পর থেকে মনটা একটু হালকা লাগছিল। ওনারা গ্রামে ফিরে গিয়ে কাল রাতে ফোন করেছিলেন, মোড়ল মশাই নাকি নিজে দাঁড়িয়ে থেকে ওনাদের ঘরে তুলে দিয়েছেন। অনুভব হাসল এবং বলল, ওনারা ভালো থাকলেই ভালো। সুদেব আর বনলতার পাপের শাস্তি ওনাদের ওপর আর আজ ফেলতে পারবে না। এখন শুধু আমাদের নিজেদের কথা ভাবার সময়। অনুভব লাজুর কপালে একটা আলতো চুমু খেয়ে কিচেনের দিকে এগিয়ে গেল চায়ের জল বসাতে। লাজু আয়নার সামনে গিয়ে দাঁড়াল। তার সিথিতে এখনও কোনো লাল রঙের ছোঁয়া নেই, কিন্তু মনের ভেতর যে গভীর অনুরাগ তৈরি হয়েছে তা ওই বাহ্যিক রঙের চেয়ে অনেক বেশি পবিত্র। সে বুটিকের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে অনুর ঘরে গিয়ে বলল, অনু, আজ কিন্তু তোকে আমার সাথে বুটিকে যেতে হবে। বিকেলবেলা আমি আর অনুভব একটা বিশেষ জায়গায় যাব, তুই সাথে থাকলে ভালো লাগবে। অনু সোফা থেকে লাফিয়ে উঠে বলল, আমি জানি তোমরা কোথায় যাবে। ওই গঙ্গার ঘাটের আংটি পরানো তো হয়ে গেছে, এবার তো বিয়ের শপিং নাকি? লাজু হেসে ফেলে অনুর গালে একটা চিমটি কেটে বলল, বেশি পাকা কথা বলিস না তো, চল এখন রেডি হয়ে নে। বুটিকে পৌঁছতেই লাজুর টেবিলের ওপর এক মস্ত বড় ফুলের তোড়া আর একটা মিষ্টির প্যাকেট দেখে সে অবাক হয়ে গেল। বুটিকের ম্যানেজার সুমিতা দিয়ে এগিয়ে এসে লাজুকে জড়িয়ে ধরে বললেন, লাজু, আমাদের বুটিকের পক্ষ থেকে তোমাকে অনেক অভিনন্দন। তোমার তৈরি করা ওই জামদানি আর বালুচরির ফিউশন শাড়িটার অর্ডার এসেছে প্রায় 100 পিস। কলকাতার একটা নামী বুটিক চেন আমাদের সাথে চুক্তি করেছে। লাজু নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখের কোণটা আনন্দে ভিজে উঠল।
যে মেয়েটাকে একদিন গ্রামের চণ্ডীমণ্ডপে দাঁড়িয়ে কলঙ্কিনী সাজানোর চেষ্টা করা হয়েছিল, আজ সে নিজের হাতের কাজে কলকাতার বুকে নিজের একটা পরিচয় তৈরি করে ফেলেছে। লাজু তখনই অনুভবকে ফোন করে খবরটা দিল। ওপার থেকে অনুভবের গলায় এক পরম তৃপ্তির সুর শোনা গেল। অনুভব বলল, আমি জানতাম লাজু, তুমি একদিন অনেক উঁচুতে উঠবে। আজ বিকেলে তবে একটা ডাবল সেলিব্রেশন হবে। আমি ঠিক 5:30টায় বুটিকের সামনে আসছি। বিকেল গড়াতেই অনুভব তার সেই চিরচেনা কালো গাড়িটা নিয়ে বুটিকের সামনে এসে দাঁড়াল। লাজু আর অনু গাড়িতে উঠতেই অনু বলল, দাদা ভাই, আজ কিন্তু কোনো সস্তা জায়গায় খাওয়ালে চলবে না। লাজু দিদি আজ লাখ টাকার অর্ডার পেয়েছে। অনুভব আয়নায় লাজুর দিকে তাকিয়ে চোখ টিপে বলল, আজ যেখানে যাব সেখানে টাকার চেয়ে মনের দাম বেশি। গাড়িটা এসে থামল কলকাতার এক পুরনো রেজিস্ট্রি অফিসের সামনে। লাজু অবাক হয়ে অনুভবের দিকে তাকিয়ে বলল, খিটখিট, আমরা এখানে কেন? অনুভব গাড়ি থেকে নেমে লাজুর জন্য দরজা খুলে দিল এবং তার হাতটা ধরে বলল, লাজু, আইনত তুমি মুক্ত হয়েছ ঠিকই, কিন্তু আমি চাই আজই আমরা আইনিভাবে এক হয়ে যাই। কোনো জাঁকজমক নয়, কোনো লোক দেখানো অনুষ্ঠান নয়, শুধু তুমি, আমি আর অনু সাক্ষী থাকবে। লাজুর বুকের ভেতরটা এক অদ্ভুত আনন্দে কেঁপে উঠল। সে ভাবতেও পারেনি অনুভব এত বড় একটা সারপ্রাইজ তৈরি করে রেখেছে। অফিসের ভেতরে ঢুকতেই দেখা গেল অনুভবের দুজন বন্ধু লয়ার এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তৈরি হয়ে আছেন। লাজু যখন সই করার জন্য কলমটা হাতে নিল তখন তার হাতটা সামান্য কাঁপছিল। অনুভব লাজুর হাতের ওপর নিজের হাতটা রেখে বলল, ভয় নেই লাজু, এই সইটা তোমাকে কোনো খাঁচায় বাঁধবে না, বরং তোমাকে দুটো ডানার স্বাধীন আকাশ দেবে। লাজু সই করল এবং তারপর অনুভব নিজের সইটা শেষ করে লাজুর দিকে তাকিয়ে এক চিলতে মিষ্টি হাসল। অনু পিছন থেকে হাততালি দিয়ে উঠে বলল, আজ থেকে তুমি আমার অফিসিয়াল বৌদি ভাই লাজু দিদি। রেজিস্ট্রি অফিসের কাজ মিটিয়ে তারা যখন বেরোল তখন কলকাতার আকাশে সন্ধ্যার তারাটা ফুটে উঠেছে। অনুভব লাজুকে বলল, এবার আমাদের আসল বাড়ি ফেরার পালা। লাজু বলল, আসল বাড়ি মানে? অনুভব আর কিছু না বলে গাড়িটা চালিয়ে নিয়ে এলো কলকাতার এক শান্ত নিরিবিলি আবাসন এলাকার সামনে, যেখানে একটা নতুন ছোট ডুপ্লেক্স বাড়ির সামনে নেমপ্লেটে লেখা রয়েছে অনুভব ও লাজু। লাজু গাড়ি থেকে নেমে নেমপ্লেটটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অনুভব লাজুর পিঠে হাত রেখে বলল, ফ্ল্যাটটা তো আমার একার ছিল লাজু, কিন্তু এই বাড়িটা আমাদের দুজনের উপার্জনে তৈরি হবে। আমি এই বাড়িটা বুক করেছি শুধু তোমার জন্য। আজ থেকে এটা আমাদের নতুন সংসার। অনু ততক্ষণে গাড়ি থেকে নেমে এসে সদর দরজার তালাটা খুলে লাজুর হাতে চাবি দিয়ে বলল, বৌদি ভাই, লক্ষ্মী পায়ে ঘরে ঢোকো। লাজু চাবিটা নিয়ে ঘরে ঢুকল এবং ড্রয়িং রুমে রাখা ঠাকুরের আসনের সামনে গিয়ে মাথা নোয়াল। সারা রাত ধরে চলা সেই মানসিক ঝড়, সুদেবের সেই কুটিল চক্রান্ত, বনলতার সেই বিষাক্ত চোখ, সবকিছু যেন এই নতুন বাড়ির সুগন্ধি ধূপের ধোঁয়ায় এক মুহূর্তে কর্পূরের মতো উবে গেল। রাতে যখন অনু নিজের ঘরে ঘুমাতে গেল তখন অনুভব আর লাজু ছাদের রেলিংয়ে এসে দাঁড়াল। বাইরের ঠান্ডা হাওয়া লাজুর চুলগুলোকে উড়িয়ে দিচ্ছিল। অনুভব লাজুকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে নিজের ঠোঁট ছুঁয়ে বলল, লাজু, অতীত তোমাকে অনেক কাঁদিয়েছে, কিন্তু আমি কথা দিচ্ছি বর্তমান আর ভবিষ্যৎ তোমাকে শুধু হাসাবে। লাজু অনুভবের হাতের ওপর নিজের হাতটা শক্ত করে চেপে ধরে বলল, খিটখিট, সুদেব যখন আমার ফোনটা হাতানোর চেষ্টা করেছিল কিংবা বনলতা যখন আমাকে মোড়ল মশাইয়ের সামনে চোর সাব্যস্ত করতে চেয়েছিল, তখন আমার মনে হয়েছিল পৃথিবীটা বোধহয় এখানেই শেষ। কিন্তু আজ তোমার পাশে দাঁড়িয়ে মনে হচ্ছে জীবনটা আসলে কত সুন্দর। ভালোবাসায় যদি বিশ্বাস থাকে তবে যে কোনো জ্যান্ত আগ্নেয়গিরিকেও শান্ত বরফ বানিয়ে দেওয়া যায়। অনুভব হাসল এবং বলল, তুমি নিজেই নিজের ভেতরের শক্তিটাকে চিনেছ লাজু, আমি শুধু তোমাকে একটু পথ দেখিয়েছি মাত্র। আগামী সপ্তাহে আমাদের এই নতুন শাড়ির কালেকশন লঞ্চ হবে, তখন তোমাকে মিডিয়া আর ফ্যাশন ডিজাইনারদের সামনে দাঁড়াতে হবে। তৈরি তো? লাজু অনুভবের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত দৃঢ় গলায় বলল, যে মেয়ে সুদেব আর বনলতার নোংরা মুখোশ মাঝ রাস্তায় টেনে ছিঁড়ে দিতে পারে সে এখন যে কোনো মঞ্চে দাঁড়িয়ে নিজের সত্যিটা বলতে পারে। আমার আর কোনো ভয় নেই খিটখিট, কারণ আমার ডানায় এখন তোমার ভালোবাসার শক্তি রয়েছে। রাতের কলকাতা তখন আলোর মালায় সেজে উঠেছিল, আর সেই আলোর মাঝে দুটো মন এক হয়ে এক নতুন ভোরের দিকে এগিয়ে যাওয়ার শপথ নিচ্ছিল, যেখানে কোনো শৃঙ্খল নেই, কোনো চক্রান্তের গন্ধ নেই, আছে শুধু বিশ্বাস, ভালোবাসা আর এক চিরন্তন মুক্তির আস্বাদ, যা লাজু আর অনুভবকে সারা জীবন এক সুতোয় বেঁধে রাখবে।